10 জানুয়ারি 2019 সালে একটা মহিলা তার কুকুরের সাথে হাঁটতেছিল। সে দেখতে পারে যে দূর থেকে একটা 13 থেকে 14 বছরের মেয়ে তার দিকে হেঁটে আসতেছে। দূর থেকে দেখবার পরও মহিলাটা খুব ক্লিয়ারলি বুঝতে পারে যে মেয়েটার সাথে কিছু একটা গড়বড় আছে, কারণ এই জিনিসটা হচ্ছিল আমেরিকার একটা খুব ঠান্ডা স্টেটে যার নাম উইসকনসিন। আর ওইখানে শীতের সময়ও এই মেয়েটা খুব নর্মাল একটা সোয়েটশার্ট পরে বের হয়ে গেছিল। তার গায়ে কোনো কোট ছিল না যেটা তাকে শীতকাল থেকে প্রোটেক্ট করবে। এই মেয়েটা তার কাছে আসতে না আসতেই মহিলাটা বুঝে যে সে তো এই মেয়েটাকে অলরেডি অনেক ভালো করেই চিনে। যদিও মহিলাটার এর আগে ওই মেয়েটার সাথে কখনো দেখা হয় নাই, সে তার নাম ভালো করেই জানতো। মহিলাটা জানতো যে মেয়েটার নাম জেমি ক্লস। মহিলাটা জেমিকে চিনছে কারণ ওই দিন থেকে প্রায় 3 মাস আগে জেমি নিখোঁজ হয়। আর উইসকনসিনের অনেক জায়গায় জেমির ছবি সার্কুলেট করা হয়। সো মহিলাটা জেমির ছবি অনেকবার দেখছে, আর যখন সে এই মেয়েকে তার সামনে দেখে তখন সে বুঝে যে এটা জেমি। আর ওই মেয়েটা যখন ফাইনালি মহিলাটার কাছে আসে তখন সেও এটাই বলে যে তার নাম জেমি। মহিলাটা খুব খুশি হয় জেমিকে দেখে, কারণ গত 3 মাস ধরে উইসকনসিনে তাকে নিয়ে অনেক সার্চ পার্টি করা হয় এবং বিভিন্ন মানুষ চেষ্টা করে জেমিকে খুঁজতে। কিন্তু এই গত 3 মাসে জেমির সাথে কি হয়েছে, তাকে কে নিয়ে গেছে, এটা কেউ জানতো না। মহিলাটা জেমিকে দেখে বুঝতে পারে যে সে অনেক আতঙ্কর মধ্যে আছে, আর তাই সে ঠিক করে দ্য বেস্ট থিং টু ডু উড বি যে সে জেমিকে একটা সেফ প্লেসে নিয়ে যায়। জেমি হাঁটতে হাঁটতেই তার যে কিডন্যাপার তাকে আইডেন্টিফাই করে এবং তার নাম ছিল জেক প্যাটারসন। মহিলাটা জেক প্যাটারসনকে চিনত কারণ তাদের প্রপার্টি ঠিক পাশাপাশি লাগানো ছিল। সো জেমি আর এই মহিলা দুইজনেই একটু ভয়ের মধ্যে ছিল, কারণ যদি তার কিডন্যাপার জেক প্যাটারসন তাদেরকে ফলো করে এবং তাদেরকে পেয়ে যায়, তো তারা যত তাড়াতাড়ি সম্ভব হাঁটতে ছিল। তারা এমন একটা প্লেসে যাইতে চাইছিল যেখানে ওরা সেফ থাকবে। সো মহিলাটা তার একটা নেইবারের বাসায় জেমিকে নিয়ে যায় এবং তখন ওকে ওইখানে নিয়ে গিয়ে তারা সাথে সাথে পুলিশকে ইনফর্ম করে যে তারা জেমিকে পাইছে। আর ওইটা 30 মিনিট পর পুলিশ ফাইনালি ওই প্রপার্টিতে চলে আসে। জেমির কিডন্যাপার জেক যখন তার প্রপার্টিতে ফেরত আসে তখন সে স্নোতে ফুটস্টেপস দেখতে পারে, যেটা দেখে সে বুঝে যায় যে জেমি তার প্রপার্টি থেকে পালাই গেছে। সো সে তার গাড়ি থেকে বের না হয়ে তার গাড়ি ড্রাইভ করে সে জেমিকে খুঁজতে থাকে, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে। আর যখন পুলিশ তাকে ধরে সে কোনো ফাইট বা কোনো রেজিস্ট্যান্স দেখায় না, সে ইমিডিয়েটলি পুলিশকে বলে যে ইয়েস আই ডিড ইট, আর দ্যাট ওয়াজ অল ইট টুক ফর দ্য পুলিশ টু অ্যারেস্ট হিম। বাট এতক্ষণ যেটা আমি বলি নাই ওটা হচ্ছে জেমির কেস একটা নর্মাল কিডন্যাপিং কেস ছিল না, it was a lot more than that. So let's learn a little bit more about Jake Patterson and what happened to Jamie Kloss 3 months ago when she was kidnapped. অক্টোবর 2018 সালে 21 বছর বয়সী জেক প্যাটারসন একটা চিজ কেক ফ্যাক্টরিতে জব করত এবং সে তার জবে যখন ড্রাইভ করতেছিল তখন সে একটা স্কুল বাসের পিছনে দাঁড়ায়। সে একটা ফোর্ড টাউরাস গাড়ি চালাচ্ছিল এবং তার জীবনে প্রথমবারের মতো সে 13 বছর বয়সী জেমি ক্লসকে তার চোখের সামনে দেখে। সে তার গাড়িতে বসে থাকতেই তার মধ্যে একটা রিয়েলাইজেশন হয়। রিয়েলাইজেশনটা এটা ছিল যে জেমি উড বি দ্য গার্ল হু হি টেকস। সো ও বিভিন্ন রকমের প্ল্যান বানানো শুরু করে যে কিভাবে সে তার কল্পনাকে বাস্তবতায় পরিণত করবে। সে তার বাবার শটগান নেয়, আর এটা খুব কমন একটা শটগান ছিল যেটার মডেল ছিল মসবার্গ 12 গেজ শটগান। উইসকনসিনে ওইটা খুব কমন একটা শটগান ছিল। সো ওর পরিকল্পনা ছিল যেহেতু এই শটগানটা খুব ইজিলি পারচেসড আর খুব কমনলি পারচেসড, ওকে এটার জন্য ট্র্যাক করা অনেক বেশি কঠিন হবে। তারপর সে একটা স্কি মাস্ক নেয় যেটা ওর পুরো ফেস কভার করবে, আর হি অলসো গট গ্লাভস, স্টিল টোড বুটস, ডার্ক জিন্স, ডার্ক জ্যাকেট, যাতে তাকে খুব ইজিলি দেখা না যায়। ও তার চুল আর দাড়ি দুইটাই ফুললি শেভ করে ফেলে যাতে ফরেনসিক টিম আসলে তার কোনো এভিডেন্স না পায়। ইভেন গাড়ির ভিতরে যে ডোম লাইটটা ছিল ওইটাকেও সে ডিসেবল করে দেয় যাতে গাড়ির ভিতরে তাকে কেউ ঠিকমতো দেখতে না পারে। এই সবগুলো প্রিপারেশন শেষ করে জেক ওয়াজ অল সেট টু কিডন্যাপ জেমি। প্রথমবারের মতো সে যখন জেমিকে কিডন্যাপ করতে যায় তখন সে দেখে যে ক্লস ফ্যামিলির যে ড্রাইভওয়ে ওইটার সামনে অনেকগুলা গাড়ি ছিল। তো ও আর কিডন্যাপিংটা কন্টিনিউ করে না,
এবং সে ওইখান থেকে চলে যায়। দ্বিতীয়বারের মতো যখন সে যায় তখনও সে দেখে যে সে ড্রাইভওয়েতে যাওয়ার আগে ক্লস ফ্যামিলির ঘরের সব লাইট অন হয়ে যায় এবং ওইটা দেখেও সে আর কিডন্যাপিং প্ল্যান নিয়ে আগায় না এবং সে ওদের প্রপার্টি থেকে চলে যায়। কিন্তু 15 অক্টোবর 2018 সালে সে তার থার্ড অ্যাটেম্পট নেয় কিডন্যাপিং এ, কিন্তু এবার সে সাকসেসফুল হয়। তখন রাতের প্রায় 1টা বাজে যখন জেক ক্লস পরিবারের ড্রাইভওয়েতে ঢুকছে। সে তার গাড়ির সমস্ত লাইট বন্ধ রাখছিল আর ওই সময়ে জেমি তার কুকুর মলির সাথে ঘুমাচ্ছিল। কিন্তু জেমির কুকুর এই শব্দটা শুনতে পারে, তো ইট স্টার্টেড বার্কিং, যার কারণে জেমিরও ঘুম ভেঙে যায়। তারপর জেমিও দেখে যে তাদের বাসার সামনে একটা আননোন কার আসছে। সো জেমি তাদের সাথে তার প্যারেন্টস এর কাছে চলে যায় এবং তাদেরকেও ঘুম থেকে তুলে দেয়। জেমির বাবা জেমস একটা ফ্ল্যাশ লাইট নিয়ে তাদের সামনের দরজায় চলে যায়। আর অন্যদিকে জেমি এবং তার মা ডেনিস তারা দুইজনেই বাথরুমের ভিতর ঢুকে যায় এবং তারা বাথরুমের দরজাটাকে একটা ড্রেসার দিয়ে সিল করে দেয় যাতে কেউ জোর করে ঢুকতে চাইলে ঢুকতে না পারে। ক্লস ফ্যামিলি তখনই একটা ফিলিং পায় যে এখানে যেই আসতেছে সে একটা খারাপ উদ্দেশ্য নিয়ে আসতেছে। জেমির বাবা জেমস তখনও তার সামনের দরজার সামনেই দাঁড়ায় আছে এবং সে দেখতেছে যে গাড়ি থেকে একজন বের হয়ে তাদের বাসার সিঁড়ির উপর দিয়ে উঠে তাদের দরজায় জোরে জোরে নক করা স্টার্ট করছে। জেমস প্রথমে জানলা দিয়ে দেখার চেষ্টা করে যে তার বাসায় কে আসছে, কিন্তু সে এটা ভালোভাবে দেখতে পারে না। তারপর তার সামনের দরজার যে পিপ হোলটা ছিল সে ওইটা দিয়ে দেখার চেষ্টা করে এবং সে ফ্ল্যাশ লাইটও ইউজ করে যাতে সে ভালো করে দেখতে পারে যে কে আসছে। আনফর্চুনেটলি এই টাইমেই জেক তার শটগান রেজ করে এবং সে জেমসকে ওইখানেই শুট করে। জেমস ওইখানেই মারা যায় বিকজ ইট ওয়াজ বেসিকলি অ্যাট পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ। জেমি যখন এই গুলির আওয়াজটা শুনে তখন সে ইমিডিয়েটলি বুঝতে পারে যে তার বাবা মারা গেছে, আর হয়তো তার মাও এই সেম জিনিসটা বুঝতে পারে। তাই তারা সাথে সাথে 911-এ কল করে, কিন্তু তারা খুব ক্লিয়ারলি কিছু বলতে পারে না যে তাদের সাথে কি হচ্ছিল বিকজ দে ওয়ার ইন আ স্টেট অফ শক। কিন্তু তাও পুলিশ এই ফ্র্যান্টিক ফোন কলটা শুনে বুঝতে পারে যে সামথিং ইজ রং। সো অনেকগুলা পুলিশ কার ক্লস ফ্যামিলির যে বাসা ওইখানে যাচ্ছিল। মিনওয়াইল জেক সামনের দরজা ভেঙে তাদের ঘরে ঢুকে যায়। সে জেমিকে পুরো ঘরে খুঁজে এবং সে দেখে যে ঘরের সব দরজা খোলা, শুধু বাথরুমের দরজাটা ছাড়া। সো সে বাথরুমের দরজাটা ভাঙা ট্রাই করা স্টার্ট করে। প্রায় 10 থেকে 15 বার দরজাটাকে ধাক্কা দেওয়ার পর ও দরজাটার উপরের যে অংশ ওটাকে সে ভাঙতে পারে, নিচের অংশটা সে ভাঙতে পারে না কারণ ওইটা ড্রেসার দিয়ে ব্লক ছিল। বাথরুমে ঢুকে জেক শাওয়ার কার্টেনটা সরায় এবং ওইখানে সে দেখে যে ডেনিস জেমিকে জড়াই ধরে আছে সো দ্যাট she could protect her. জেক ডেনিসকে একটা ডাক্ট টেপ দেয়, তাকে বলে যে সে যাতে তার মুখে ডাক্ট টেপটা লাগায় এবং তাকে বলে যে জেমিকে যাতে সে তার হাতে দিয়ে দেয়। অবভিয়াসলি ডেনিস এটা মানে নাই বিকজ she was trying to protect her daughter. সো জেক তার শটগানটা নিচে রাখে এবং সে ডেনিসকে বাথটাব থেকে সরাই আনে। তারপর সে নিজেই ডেনিসকে ডাক্ট টেপ দিয়ে বাঁধে এবং জেমি আর ডেনিসকে সেপারেট করে ফেলে। তারপর জেক আবার ওর শটগানটা নেয় and he also shot ডেনিস। জেমি মাত্র 5 ফুট আর 100 পাউন্ডের একটা মেয়ে ছিল, তো জেক খুব ইজিলি ওকে ওইখান থেকে টেনে নিয়ে যায়, ওকে ওর গাড়ির ট্রাঙ্কের মধ্যে ঢুকায় আর সে ক্লস ফ্যামিলির বাড়ি ছেড়ে ড্রাইভ করা স্টার্ট করে। এই পুরো ব্যাপারটা শুধু 4 মিনিটের মধ্যে ঘটছে। হ্যাঁ, 4 minutes is all it took for an entire family to get ripped apart. যেই ক্লস ফ্যামিলি থেকে বের হয়ে ড্রাইভ করার পর মাত্র 20 সেকেন্ড পরে দেখে যে অনেক পুলিশের গাড়ি ক্লস ফ্যামিলির দিকে যাচ্ছিল, কিন্তু ওই টাইমে পুলিশের প্রায়োরিটি ছিল যে যত তাড়াতাড়ি সম্ভব তারা ক্লস ফ্যামিলির যে বাসা তারা ওইটাতে যাইতে পারে। তো তারা এটাকে এত বেশি অ্যাটেনশন দেয় নাই। অথচ পরে পুলিশ অফিসাররা বলে যে হ্যাঁ, তাদের মনে আছে যে তারা একটা লাল ফোর্ড টরাস গাড়িকে দেখছিল। আনফর্চুনেটলি গাড়িটার হেডলাইট অনেক ব্রাইট ছিল, যেটার কারণে ওরা লাইসেন্স প্লেটের নাম্বারটা নিতে পারেনি এবং তাদের কোনো আইডিয়াও ছিল না যে এই লাল গাড়িটা যার whether he had something to do with this crime. জেমিও বলে যে সে ক্লিয়ারলি সাইরেনের আওয়াজ শুনতে পারে which gave her some hope, কিন্তু যখনই আস্তে আস্তে সাইরেনের সাউন্ড ফেড হওয়া শুরু করে তখন সে বুঝতে পারে that she is in for a world of trouble. জেক জেমিকে নিয়ে তার বাড়িতে যায় which was about 70 miles away from where Jamie lived. নেক্সট 3 মাস ধরে বিভিন্ন ইনভেস্টিগেটরস এবং উইসকনসিনে যারা থাকতো সবাই অনেক চেষ্টা করছে যে তারা জেমিকে খুঁজে বের করে, কিন্তু তাদের কোনো লিড বা কোনো এভিডেন্স ছিল না যেটা ইন্ডিকেট করবে যে জেমি কোথায় আছে। আর বিকজ হার প্যারেন্টস ওয়ার অলরেডি মার্ডার্ড
সবার লাগছিল যে জেমিকে পাওয়ার চান্স অনেক কম, ও বেঁচে আছে নাকি নাই ওইটাও কেউ জানতো না, কিন্তু সবাই তাদের মতো করে তাদের বেস্ট এফর্টস দেয় যে কোনোভাবে যদি জেমিকে খোঁজা যায়। কিন্তু সত্যি বলতে তাদের কিন্তু কোনো এক্সপেকটেশন ছিল না যে তারা জেমিকে ফেরত পাবে। কেউ জানতো না তখন যে ডিউরিং দিস হোল টাইম ও জেক প্যাটারসনের বাসায় একটা প্রিজনার হিসেবে ক্যাপটিভ ছিল। যখন জেক আর জেমি জেকের বাসায় যায় তখন সে জেমির জামা কাপড়, ডাক্ট টেপ এবং অন্যান্য যা এভিডেন্স ছিল সবকিছু পুরাই ফেলে এবং সে জেমিকে তার বোনের পায়জামা পরতে দেয়। জেক জেমিকে ওর বিছানার নিচে একটা খুব ছোট জায়গা দিছিল যেখানে জেমিকে থাকতে হবে, আর ও বিছনাটাকে চারদিক থেকে কভার করে রাখছিল যাতে জেমি সহজে এখান থেকে পালাইতে না পারে। জেমির কাছে শুধু একটা বালিশ আর একটা কম্বল ছিল। জেক জেমিকে ওয়ার্ন করে যে সে যদি পালানোর চেষ্টা করে তাইলে জেক তার ফ্যামিলির অন্যান্য মেম্বার যারা আছে ওদেরকেও মারার চেষ্টা করবে। আর কিপ দিস ইন মাইন্ড দ্যাট Jamie was a 13-year-old girl and she watched her parents die in front of her. So she was really scared of Jake Patterson and she knew that Jake was capable of doing what he said. Jake Jamie-কে খুব ক্লিয়ার ইনস্ট্রাকশন দেয় যে সে কোনোভাবেই বেডের নিচে থেকে বের হইতে পারবে না। আর প্রায় জেমি 8 থেকে 12 ঘন্টার জন্য সে বেডের নিচে থাকতো একটানা, যার মধ্যে সে কোনো খাবার দাবার পাইতো না, কোনো পানি পাইতো না এবং সে বাথরুমেও যাইতে পারতো না। জেমিকে নিয়ে খুব ডিটেল কোনো প্ল্যান ছিল না। সো ফর দ্য মোস্ট পার্ট জেমি যখন ক্যাপটিভিটিতে ছিল শি ওয়াজ বেসিকলি ইগনোরড। জেমিকে কিডন্যাপ করার প্রথম 2 সপ্তাহ পর্যন্ত জেক অনেক সাবধান ছিল। সে তার বাড়ির সামনে একটা শটগান রাখতো যাতে কেউ যদি জেমিকে নিতে আসে, সেটা পুলিশ হোক বা কোনো মানুষ হোক, হি কুড ইমিডিয়েটলি শুট দ্যাম। কিন্তু যখন সে দেখতে পারে যে তার বাসায় কেউই আসতেছে না এবং জেমিকে পাওয়ারও কোনো খোঁজ খবর নাই, তখন সে আস্তে আস্তে খুব কনফিডেন্ট ফিল করা স্টার্ট করে দ্যাট সে তার অপরাধের জন্য কখনো ধরা খাবে না। অ্যান্ড হি ওয়াজ রাইট, কারণ পুলিশ তাকে কখনোই খুঁজতে আসে নাই। আর জেমির উপর তার অনেক পাওয়ার ছিল, কারণ জেমি ওয়াজ অবভিয়াসলি স্কেয়ার্ড অফ হিম। ইনফ্যাক্ট এক স্টেজে ওর কনফিডেন্স এত বেড়ে যায় যে জেমি বেডের নিচে থাকার সময়ও সে বিভিন্ন গেস্টকে তার বাসায় আনতো যারা কেউ জানতো না যে জেমি তার বেডের নিচে আছে। আর সে জেমিকে কোনো রকম ডাক্ট টেপ বা এই টাইপের কিছুতে লক করে নেয়। জেমিকে জাস্ট সে বলছে যাতে সে তার বেডের নিচে থেকে বের না হয়, অ্যান্ড জেমি অবলাইজ। জেমির জন্য যেটা একটা খারাপ নিউজ ওইটা হচ্ছে জেক খুব কম ঘরের থেকে বের হইতো। ইনফ্যাক্ট শুধু এমন একবারই হয়েছে যে সে লম্বা একটা সময়ের জন্য তার ঘর থেকে বের হয়েছে যখন জেক তার দাদার সাথে দেখা করতে যায়। আর এই একবার যখন জেক একটা লম্বা সময়ের জন্য ঘর থেকে বের হয় তখন সে জেমিকে খুব অ্যাগ্রেসিভলি ওয়ার্ন করে এবং তাকে বলে যদি তুমি পালানোর চেষ্টা করো তাইলে তোমার সাথে অনেক খারাপ জিনিস হবে। আর জেক যখন দেখে যে জেমি তার ইনস্ট্রাকশন অনুযায়ী পারফেক্টলি অবলাইজ করতে থাকে, তার কনফিডেন্স অনেক বেড়ে যায়। এভাবে করতে করতে প্রায় 3 মাস চলে যায়। আর সে এটাও বুঝতে পারে যে সে তার বাসায় সারা জীবন থাকতে পারবে না, সো ইভেনচুয়ালি তার বেরোইতে হবে অ্যান্ড ইউড হ্যাভ টু ফাইন্ড আ জব। তাই জেক একদিন একটা জব ইন্টারভিউ দেওয়ার জন্য বের হয় আর সে জেমিকে বলে যে সে জাস্ট 2 ঘন্টার জন্য বাইরে যাচ্ছে। অ্যাট দিস পয়েন্ট জেমি হ্যাজ হ্যাড ইনাফ, ও তার ব্রেকিং পয়েন্ট রিচ করছে আর ও বলছে যে আমি আর এই জিনিসটা নিতে পারবো না। সো ও ডিসাইড করে রাখে দ্যাট শি উইল স্কেপ। সো যখন জেক বের হয় জেমি তার বেডের নিচে যে ব্যারিকেড ছিল ওইটাকে সরাই দেয় এবং সে বেডের নিচে থেকে বের হয়ে আসে। জেমি জেকের জুতা পরে যেটা সাইজে তার জন্য অনেক বড় ছিল আর সে জেকের বাসা থেকে পালাই যায়। আর সে পালানোর পরই জেমি ওই মহিলাটাকে পায় যে তাকে হেল্প করে আর পুলিশকে ইনফর্ম করে যে জেমিকে পাওয়া গেছে অ্যান্ড জেমি ওয়াজ রেস্কিউড। আর জেক যখন বাসায় এসে দেখে যে জেমি নাই, সে গাড়ি নিয়ে তাকে খুঁজতে বের হয় অ্যান্ড ওই প্রসেসে পুলিশ জেককে অ্যারেস্ট করে। এই কেসটা নিয়ে সবচাইতে শকিং ব্যাপার হচ্ছে যে এখানে যে ক্রিমিনাল, ওর কোনো ক্রিমিনাল হিস্ট্রি নাই। হি ওয়াজ কমপ্লিটলি নর্মাল। অল হি হ্যাড আন্ডার হিজ নেম ওয়াজ আ পার্কিং টিকেট। ওর এই মার্ডারটা করার কোনো মোটিভ ছিল না। সে জেমস ক্লসের ফ্যামিলিকে চিনত না, জেমস ক্লস তাকে চিনত না। জেক জাস্ট র্যান্ডমলি জেমিকে তার বাসে উঠতে দেখে এবং সে ওইখানে ডিসিশনটা নেয় দ্যাট ও জেমিকে নিয়ে যাবে, হুইচ ইজ সো উইয়ার্ড। আর এই কারণেই জেককে ট্র্যাক করাটা পুলিশের জন্য পসিবল ছিল না, বিকজ পুলিশ নর্মালি মোটিভকে মাথার মধ্যে রেখে তাদের ইনভেস্টিগেশন করে। কিন্তু যখন এরকম একটা কমপ্লিটলি র্যান্ডম কেস চলে আসে তখন পুলিশের জন্য এটা খুব ডিফিকাল্ট হয়ে যায় যে তারা ক্রিমিনালকে বের করবে। জেকের ট্রায়াল যখন শুরু হয় তখন সে সাথে সাথে গিল্টি হিসেবে প্লিড করে এবং সে বলে দ্যাট হি উড ডু এনিথিং টু টেক ব্যাক হোয়াট হি ডিড। কিন্তু
কিন্তু অবভিয়াসলি পুরো কোর্টরুমে তাকে কেউ বিশ্বাস করে না অ্যান্ড এভরিওয়ান হেটেড হিম ফর দ্য নেচার অফ হিজ ক্রাইম। জাজ জেককে 2টা লাইফ সেন্টেন্স দেয় কারণ সে 2টা মার্ডার করছিল জেমির বাবা মার, এবং জেমির কিডন্যাপিং এর জন্য ওকে 40 বছরের জেল দেয় উইদাউট দ্য পসিবিলিটি অফ প্যারোল। সো জেক উইল ডাই ইন প্রিজন। আর এটার সাথে ক্লস ফ্যামিলি আর জেক প্যাটারসনের কেস এখানেই শেষ হয়। If you like to watch videos like this, then please subscribe as I plan to upload a lot more videos on true crime. Until then, please protect your loved ones and I will see you in the next one.